স্বাগত প্রযুক্তি বাংলাদেশে আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি গুরুত্বারোপ করলেন সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে। এছাড়া রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেও মন্তব্য তার। বলা হচ্ছে, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সুর জরুরি। প্রযুক্তি বাংলাদেশে তাই আজকের বিষয় দ্রুত নির্বাচনের জন্য ঐক্যমত্য কতদূর। আর আলোচনায় আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এবং অস্ট্রেলিয়া বিএনপির নেতা মোসলেউদ্দিন হাওলাদার আরিফ। আপনাদের স্বাগত দুজনকেই। ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে চাই। দুজনের কাছে আমার একই প্রশ্ন থাকবে, আপনার কাছে শুরুতে যেতে চাই যে অনেক দিন ধরেই কিন্তু দেশের স্বার্থে, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের উত্তরণের স্বার্থে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রয়োজন। এতদিনেও সেটি কেন হচ্ছে না? মানে আমরা দেখছি তো নানা বিষয়েই তাদের আসলে মতভেদ হচ্ছে। কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহালোচককে অভিনন্দন, শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকেও। আমার মনে হয় আপনার যেই প্রশ্ন বা আপনার যে বিষয়ের যে নির্ধারণ, সে জায়গায় কোনো একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের একটা সমস্যা হতে পারে। আপনি বলছেন যে ঐক্যমত্যের প্রয়োজন মনে করা হচ্ছে এবং এটা কেন হচ্ছে না সেই প্রশ্ন। বিষয়টা আসলে ঐক্যমত্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের যে ঐক্যমত্যের বিষয়, সে বিষয়ে কোথাও কোনো ঘাটতি নেই, কোথাও না। এখন আপনি আরেকটা প্রশ্ন বলছেন যে অনেক দিন ধরে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলি বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে। খুবই সত্য। দেখুন, 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, প্রেক্ষাপটটা কমপ্লিটলি ভিন্ন। 5 আগস্টে আগ পর্যন্ত বাংলাদেশের সামনে বাংলাদেশের মানুষের মাথার উপরে এক জগদ্দল পাথর, শেখ হাসিনার ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র চেপে বসেছিল। সেই ফ্যাসিবাদকে সরানোর জন্য জুলাইয়ের যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যদি আপনি বলেন, তখন সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, রাজনৈতিক জোট, রাজনৈতিক চিন্তার মানুষ, রাজনৈতিক গ্রুপগুলি সবাই এই একটা জায়গায় ঐক্যমত ছিল যে আওয়ামী লীগকে সরাতে হবে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বিএনপি সহ অনেকগুলি, প্রায় 35টা, কোনো কোনো ক্ষেত্রে যদি ছোটোখাটো গ্রুপ মিলিয়ে ধরি আমরা প্রায় 70-76টার মতো পলিটিক্যাল গ্রুপ এই আপনার একটা যুগপৎ আন্দোলনে এসেছিল। সে সময় তারা কিন্তু একটা কথা বলেছে যে ন্যূনতম যে ঐক্য, সেই ঐক্যটা কি, এই ফ্যাসিবাদকে সরাতে হবে, হাসিনাকে বিদায় করতে হবে, তার পতন নিশ্চিত করতে হবে, সেজন্য ঐক্য। এর বাইরে এসে যদি আপনি চিন্তা করেন, এই সকল রাজনৈতিক দল বা জোটের নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ রয়েছে। তাহলে দেখুন, 5 তারিখে বাংলাদেশের মানুষ তাদের যে প্রাথমিক সাফল্য, ফ্যাসিবাদের বিলুপ্তির পথে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এরপরে যদি আসেন, তাহলে ফ্যাসিবাদ প্রশ্নে এখন পর্যন্ত সবগুলি রাজনৈতিক দল এখন পর্যন্ত ঐক্যমত। কিন্তু এদেরও কিন্তু নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা আছে, তাদের নিজ নিজ রাজনৈতিক এলাকা আছে, তাদের নেতাকর্মী আছে, তাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ আছে। এই মতাদর্শের জায়গা থেকে যে যার কথা বলবে, এই রাজনৈতিক কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য, ভোটারদেরকে সন্তুষ্ট রাখার জন্য যে যার কথা বলবে। এইটাকে কোনোভাবেই আমি ঐক্যমত্যের কোনো ফাটল হিসেবে দেখি না, বরঞ্চ এটা তাদের রাজনৈতিক নিজস্ব যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের পথ, তাদের নির্বাচনী পথকে পরিষ্কার করার জন্য নানান ধরনের অ্যাক্টিভিজম তাদের থাকবে, এটা সেই প্রক্রিয়া, এর বাইরে কিছু নয়। সুতরাং ঐক্যমত্যের কোনো ঘাটতি নেই। সেই ঐক্যমত্যের প্রশ্নটা যদি আসে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত। ফ্যাসিবাদকে কেউ এখানে ফিরে আসতে দিতে চায় না। প্রধান উপদেষ্টা কিন্তু আজকে বৈঠকে বসলেন প্রথমবারের মতো ঐক্যমত্য কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে। যদি ঐক্যমত্য থাকেই, তাহলে আসলে এই কমিশনের সাথে বৈঠক। ওকে, ফাইন, সেটা আমি একটু আপনাকে এক্সপ্লেইন করি। প্রথম কথা হচ্ছে, যেই কমিশনটা গঠিত হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনের মূল কাজটা হচ্ছে, আপনি জানেন যে এই সরকার দায়িত্ব গ্রহণের পরেই বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে 6টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন, যার মধ্যে নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের মতো কমিশন রয়েছে। এই 6টা সংস্কার কমিশনের যে কার্যক্রম বা রিকমেন্ডেশনস, এগুলি একটি নির্বাচনের জন্য
এগুলি গণতান্ত্রিক পথে আমাদের অভিযাত্রাকে সুন্দর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কমিশনগুলি সরকারের কাছে যে রিকমেন্ডেশনগুলি দিল, আমি বুঝতে পেরেছি সংস্কারের বিষয়ে আসলে ঐকমত্য, হ্যাঁ, সংস্কারগুলি কোন জায়গাগুলিতে রাজনৈতিক দলগুলি একমত হবে, কোনগুলিতে একমত হবে না, এই জায়গাগুলো ঐকমত্যের জন্য একদম পরিষ্কার। আমি এই প্রসঙ্গে, সংস্কারের প্রসঙ্গে আসবো আপনার কাছে, কিন্তু মুসলিউদ্দিন হাওলাদার, আরিফ আপনার কাছে যেতে চাই একটু। আপনিও কি মনে করেন যে আসলে ঐকমত্যের কোনো ঘাটতি নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেটি আমাদের অন্য অতিথি বললেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সহ আলোচক। আসলে আজকের এই বক্তব্যের বিষয়ে আমার সহ আলোচক বলেছিলেন যে আসলে আমি যেহেতু বিএনপির একজন প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি, আমাদের রাজনীতি ভিন্ন একটা দল করি, ভিন্ন একটা মতভেদ আছে, মতাদর্শের রাজনীতি করি। তবে উনি সঠিকই বলেছেন যে 5ই আগস্টের আগে এবং পরে এই সরকার এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আসলে তেমন মতগত পার্থক্য আমাদের মধ্যে নাই। কিন্তু যেহেতু আমরা একটা রাজনৈতিক দল করি, বিএনপি কোনো সরকারেও নাই, তো আমরা যেহেতু সরকারের বাইরে আছেন, সরকারের বিভিন্ন ভুল ত্রুটি সেগুলো তো আমরা সম্মুখে আনবই। আর ভবিষ্যতে এই বাংলাদেশে যেন এই ফেসিবাদী হাসিনা যে 17 বছর বাংলাদেশের মানুষকে যেভাবে অতিষ্ঠিত করে গেছেন, সেই এই আওয়ামী লীগ এবং হাসিনা যেন কোনো মতেই বাংলাদেশে আর এবং রাজনীতি করার অধিকার না পায় এবং আগামী নির্বাচনেও যারা তারা না আসতে পারে, সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত। এবং সেই ঐক্যমতের ব্যাপারেই সরকারের সাথে আমাদের একটা সুষ্ঠু ভালো সম্পর্কই আছে। এটা হচ্ছে যে রাইটলি আমরা 17 বছরেই কিন্তু ওটা অনেক দেখি নাই যে কোনো সমস্যার সমাধান কিন্তু ডায়ালগ বেস। এখন আমাদের এই বর্তমান প্রধান উপদেষ্টা আমাদের সর্ববিশ্বে গ্রহণযোগ্য একটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে সর্ববসন আমরা মনে করি একজন যোগ্য ব্যক্তি আমাদের সরকার প্রধান আছেন। ওনার সাথে বিভিন্ন বিষয়ে এখন রাজনৈতিক দলগুলা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে পারে। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী এটাও চায়। মতানৈক্য এখানে নাই, তো কিন্তু বাংলাদেশের বিষয়ে আমরা বাংলাদেশের বিষয়ে সবাই কিন্তু একমত এবং পেশিবাদের বিরুদ্ধে। এখন বৈঠকগুলো হচ্ছে যে বাংলাদেশকে ভবিষ্যতে আমরা কোন পথে দেখতে চাই, বাংলাদেশের মানুষ 17 বছর দিতে পারে নাই গণতন্ত্রের অগ্রযাত্রায়, যে এই সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এবং এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল এবং বিশ্ব দরবারে একটা প্রতিষ্ঠিত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু প্রয়োজন রাজনৈতিক দলগুলো, সেই হিসাবে বিএনপি কিন্তু একটা বড় রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি সবসময় এই সরকারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। জি, আমি আবার একটু ফয়েজ আহমদের কাছে আসতেছি। সংস্কারের প্রসঙ্গেই আপনি কথা বলছিলেন। সংস্কার কমিশনগুলো প্রস্তাব দিয়েছে, সুপারিশ করেছে। এত সংস্কার প্রস্তাব, কোনটা জরুরি না, কোনটা অগ্রাধিকার ভিত্তিতে আগে করতে হবে, সেই বিষয়গুলো আসলে কিভাবে নির্ধারিত হবে, এই ব্যাপারে যদি আপনার একটু মতামত বা পর্যন্ত। জি, এটা প্রথম দেখুন, আপনি প্রায় 15টা কমিশন গঠন হয়েছে বিভিন্ন সেক্টরের, সেখান থেকে 6টা কমিশনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই 6টা কমিশনের প্রধানদেরকে নিয়ে একটা কমিশন, ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়নের লক্ষ্যে যেন তারা কাজ করতে পারেন। সুতরাং এটা হচ্ছে একটা প্রাথমিকভাবে বোঝার আপনার জায়গা যে কোনগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার মানে এই 6টাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, নাম্বার 1। তাহলে নাম্বার 2 যদি বলি আমি, এই 6টার মধ্যেও যে সমস্ত প্রস্তাব এসেছে এর মধ্যে কিছু হচ্ছে এখনই বাস্তবায়নযোগ্য, কিছু প্রস্তাব থাকবে যে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে কতদিন সময় লাগতে পারে এটা বাস্তবায়নের জন্য, কিছু হচ্ছে বাস্তবায়নের জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হতে পারে, আবার কিছু এমন জিনিসও আছে যেগুলি সারা জীবনভর বাস্তবায়িত হইতে থাকবে। তো সুতরাং এই যে এখনই বাস্তবায়নযোগ্য যে বিষয়গুলি, সেগুলিতে যদি রাজনৈতিক দলগুলির ঐক্যমত আসে যে হ্যাঁ এগুলি এখনই বাস্তবায়ন করতে আমার কোনো ধরনের আইন সংশোধন করতে হচ্ছে না, এগুলি এখন বাস্তবায়ন করতে আমার সংসদ দরকার হচ্ছে না, এগুলি এখন বাস্তবায়ন হলে আমাদের দেশের মধ্যে কোনো ধরনের বিভক্তি তৈরি হবে না, কোনো ডিবেট তৈরি করবে না, এটা সেগুলি বাস্তবায়ন করা যায়। আপনাকে উদাহরণ হিসেবে আমি বলি, ধরেন দুর্নীতি দমন কমিশন বিষয়ক একটা সংস্কার কমিশন, তারাও রিকমেন্ডেশন দিয়েছে। এই কমিশনের এমন অনেকগুলি বিষয় আছে যেগুলি সুনির্দিষ্টভাবে দুর্নীতির বিরুদ্ধে
বাংলাদেশের আপামর মানুষের যে মনোভাব, অর্থাৎ দুর্নীতি বিরোধী যে লড়াইটা, সেটাকে আরও কীভাবে বেগবান করা যায়, সেটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়ে নানান রিকমেন্ডেশন আছে। এখন এই রিকমেন্ডেশন, দুর্নীতির বিরুদ্ধে রিকমেন্ডেশন, সেগুলি নিশ্চয়ই কেউ দ্বিমত পোষণ করবে না অন্তত। তো সেই জায়গাগুলিতে এখানে অনেক রিকমেন্ডেশন আছে এরকম, যেগুলি বাস্তবায়নের জন্য যে দুদক আছে এরাই যথেষ্ট। তারা একটা কমিশন মিটিংয়ে সিদ্ধান্ত নিতে পারে, দুর্নীতি দমন কমিশন নিজেরা, সেটার জন্য ইভেন সরকারের সঙ্গে আলাপ করার কোনো দরকার নাই, এরকম অনেক। সুতরাং এগুলো প্রাতিষ্ঠানিকভাবে ওই প্রতিষ্ঠানটাকে আরও শক্তিশালী করার জন্য রিকমেন্ডেশনস। সো ওই প্রতিষ্ঠান যেন শক্তিশালী হয়, সেজন্য যে কাজগুলি করা দরকার এটা তো তারাই করতে চায়। তারা, সরকার তাদেরকে এই জায়গায় সহযোগিতা করছে, বিশেষজ্ঞদের প্যানেল দিয়ে একটা কমিশন গঠিত হয়েছে, সেই সংস্কার প্রস্তাব, সো এটা ইমিডিয়েট করা যাবে এই ধরনের বিষয়গুলি। কিছু আছে যে সবগুলি রাজনৈতিক দল যদি একমত হয় যে এখনই একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই সংস্কারটা আনা যেতে পারে, এই সংস্কারটা আনা গেলে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনটা যে সরকারের যে লক্ষ্য একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার, সেটাতে সহায়ক হবে, সেগুলি তাতে হবে। আবার কিছু সংস্কার এমন আছে যেগুলির জন্য সংবিধান সংস্কারের প্রয়োজন হতে পারে, সেগুলির জন্য বড় ধরনের আইন প্রণয়নের প্রয়োজন, দীর্ঘমেয়াদী, সেগুলি হয়তো নির্বাচিত সরকারের জন্য রেখে যাওয়া। এখন কথা হচ্ছে এই যে তাহলে কমিশন, যে কমিশন ঐক্যমত্য কমিশন বলছি আমরা, সেই কমিশন তাহলে কি করবে? সেই কমিশন করবে যেই বিষয়গুলিতে রাজনৈতিক দলগুলি একমত হবে, সেই একমতগুলি পাবলিকলি অ্যানাউন্স করবে, যেটাকে আমরা বলছি জুলাই সনদ। এটার মধ্য দিয়ে একটা জুলাই সনদ ঘোষণা হবে। সেই জুলাই সনদ এখন যা বাস্তবায়ন হওয়া হবে, বাকি যে বাস্তবায়নগুলি থেকে যাবে সেগুলি পরবর্তী সরকার যারা নির্বাচিত হবে তারা করবে। নিশ্চয়ই আপনার কাছে আমার একটা সংক্ষেপের প্রশ্ন থাকবে। সেই ক্ষেত্রে আসলে ন্যূনতম সংস্কার শেষে আসলে নির্বাচনের দিকে এগোতে চায় সরকার, সেটি আপনাদেরও আসলে এক ধরনের আপনারা বলেছেনই। সেই ক্ষেত্রে বিএনপি মহাসচিব কিন্তু আজকে একটি বলেছেন যে আপনি একটু আগেই বলছিলেন যে আসলে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন সেটি আসলে পরে বিবেচনার বিষয়, আগে আসলে সংস্কারের বিষয়ে ঐক্যমত্যটা জরুরি, যে জন্য বৈঠকও করলেন প্রধান উপদেষ্টা। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্দিষ্ট করে বলছেন যে ন্যূনতম সংস্কার শেষেই জাতীয় নির্বাচন দেয়া হবে বলে তারা আশা প্রকাশ করছেন। ওকে, সেই ক্ষেত্রে জি দেখুন, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এটা কোনো সাংঘর্ষিক জিনিস নয়। নাম্বার ওয়ান, স্থানীয় নির্বাচনের বিষয়ে কেন এত আলাপ আলোচনা হচ্ছে? স্থানীয় নির্বাচনের বিষয়ের মূল আলোচনার বিষয় হচ্ছে যে 5 আগস্টের পর আমরা তো দেখেছি শেখ হাসিনা শুধু পালায়নি, আসলে মসজিদে ইমামও পালিয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালিয়েছে, ইউনিয়ন পরিষদগুলি শূন্য হয়ে পড়েছে। তো স্থানীয় সরকারে মানুষের যে সমস্ত ন্যূনতম একটা জন্ম নিবন্ধনের জন্য, মৃত্যু সার্টিফিকেটের জন্য অনেক কাজে আমাদের স্থানীয় সরকার প্রয়োজন হয়, বা ছোটোখাটো যে সমস্ত উন্নয়ন কার্যক্রম, একটা রাস্তার চিকন রাস্তা, সেই রাস্তাটা সংস্কার প্রয়োজন। তো স্থানীয় সরকারের বডিগুলি যদি না থাকে, সেটা একটা সমস্যা তৈরি করে। সেজন্য একটা বিকল্প হচ্ছে নির্বাচন। সেখানে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধি স্থানীয় সরকারে থাকবে, উনি এগুলি দেখভাল করবে। আরেকটা বিকল্প হচ্ছে প্রশাসক নিয়োগ করা সেখানে। এখন নির্বাচনের বিষয়ে একটা আইডিয়া, সেই আইডিয়াতে যদি রাজনৈতিক দলগুলি মনে করে যে না, এটা এখনই হওয়ার প্রয়োজন নেই, সেটা আলোচনা হতে পারে, সেটা কোনো সমস্যা না। কারণ আমার তো মূল কনসার্ন হচ্ছে যে আমার এই প্রতিষ্ঠানগুলি এখন নেতৃত্ব শূন্য, নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় সরকারের। সুতরাং এটা একটা সলিউশনের দিকে আমাদেরকে যেতে হবে। সলিউশনের দিকে যদি যান, আপনি প্রশাসক নিয়োগ করলে সারা দেশে সব এভাবে প্রশাসক দিয়ে চালাবেন, সেটা কোনো আইডিয়াল জিনিস নয়, সেটা একটা বিপদে পড়ে চালানোর মতো ব্যাপার। নির্বাচিত জনপ্রতিনিধি সেরা, টেকসই সমাধান, টেকসই সমাধান নির্বাচিত জনপ্রতিনিধি, অবশ্যই স্থানীয় সরকার সেভাবেই চলবে। তো সেক্ষেত্রে সেটা যদি সম্ভব হয় অবশ্যই করা হবে, যদি রাজনৈতিক দলগুলির মতৈক্য না থাকে সেখানে। এখানে দেখুন, বিএনপির কথা আপনি বলছেন, যদিও আজকে সংলাপে বিএনপি এই নিয়ে কিছু বলেনি, বিএনপির কথা আপনি বলছেন, আবার কেউ কেউ বলছে সেটা হওয়া দরকার, কেউ কেউ বলছে আপাতত সেটা হওয়া দরকার নেই। এই যে রাজনৈতিক দলগুলি, এরা সবাই কিন্তু 5 আগস্টকে ধারণ করে, এরা সবাই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে। এই ধারণ করা শক্তিগুলির মধ্যেই কোনো কোনো বিষয় নিয়ে কারো মত আছে, কারো দ্বিমত আছে। এই জন্যই তো একটা মতৈক্য কমিশনের প্রয়োজন। আসলে কোনটা করা হবে সেটা একদম পরিষ্কার। আমি এই প্রসঙ্গেই যাব মসলিউদ্দিন হাওলাদার আপনার কাছে, যে স্থানীয় সরকার নির্বাচন আসলে তিনি তার যুক্তি দিলেন ফয়েজ আহমদ, এবং তিনি বললেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কেন আসলে প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনার কাছে আমি শুনবো এই বিষয়ে মতামত, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দুজনেই থাকুন আমার সাথে। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। আমাদের আজকের বিষয় দ্রুত নির্বাচনের জন্য ঐক্যমত্য কতদূর, আর আলোচনা করতে আমার সাথে রয়েছেন ফয়েজ আহমদ এবং মসলিউদ্দিন হাওলাদার আরিফ। দুজনকে আবারও স্বাগত। মসলিউদ্দিন হাওলাদার আরিফ, আপনার কাছে যেতে চেয়েছিলাম যে যেটি ফয়েজ আহমদের সাথে আলাপ করছিলাম, যে কেন আসলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে জরুরি, সেই ব্যাপারেও আসলে আপনার কি
একমত না আপনাদের দলের পক্ষ থেকে দুদিন ধরেই বলা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? তিনি তার যুক্তি তুলে ধরেছেন যে কেন স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আসলে গল্পটা হয়ে গেল কি ওটার মতো, ডিম আগে না মুরগি আগে। এখন কথাটা হচ্ছে যে বাংলাদেশে 17 বছরের বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে কাঠামো কিন্তু ধ্বংসের পথে। ওয়াইজ ভাই রাইটলি বলেছেন যে আসলে স্থানীয় পর্যায়ে বাংলাদেশের সব কিছু কিন্তু স্থানীয় থেকেই নিয়ন্ত্রণ হয়। স্থানীয় কাঠামোটা অনেকটা ভঙ্গুর অবস্থায়, এখানে অনেকে পালিয়েছেন, মেম্বার চেয়ারম্যান অনেকে নাই, উপজেলাতে নাই। তো আমাদের মাননীয় মহাসচিব আজকে একটু ব্রিফ করে বলছেন, মহাসচিব বলেছিলেন যে আসলে আগে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনটা কথা, ওনার কথারও একটা লজিক ঠিক আছে। আসলে ভোটার কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু ভোটার লিস্টের হালনাগাদ হচ্ছে, ওটাও কিন্তু কবে শেষ হচ্ছে মনে হয় 2-3 মাস লাগবে, তারপরে আবার একটা রিভাইজ হবে। তারপরে এখন কথাটা হচ্ছে যে মহাসচিব মনে বলতেছেন গত 17 বছরে দেখেছেন যে বাংলাদেশে যখন স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো হয় ওখানে কিন্তু অনেক খুনাখুনি, রাহাজারি, স্থানীয় আধিপত্য নিয়ে এই অনেক মানে অস্থিতিশীল। তো মহাসচিব আমাদের বিএনপির পক্ষ থেকে ওটা বলা হচ্ছে যে কিন্তু বাংলাদেশে 17 বছরে এই হায়না হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থায় আছেন। ওনার বিএনপির পক্ষ থেকে আশঙ্কাটা আমরা করতেছি যেন এই স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয়, এটা হলে যদি আবার একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, স্থানীয় পর্যায়ে কোথাও যদি আবারও অনেক জায়গায় আপনারা মনে করবেন যেন এই স্থানীয় নির্বাচনগুলোতে এই আওয়ামী লীগের পেতাত্তারা কিন্তু ঢুকে যায় অনেক সময় মাসেল পাওয়ার, যাদের এখন তো টাকা পয়সা সব কিছু 17 বছরে লুটোপুটে তাদের কাছেই আছে। এখন বাংলাদেশের নির্বাচনটা মানে হলো টাকার খেলা। এই টাকা দিয়ে কখন তারা আবার অ্যাকোমোডেট হয়ে যায়, এই কারণে বিএনপি থেকে মনে হচ্ছে যে আগে যদি ন্যূনতম একটা সংস্কার করে জাতীয় নির্বাচনের দিকে যদি আমরা আগে যাই, তাহলে বাংলাদেশের টপ কাঠামোটা আমরা আগে পরিবর্তন করার পরে যদি তারপরে এই অন্যান্য নির্বাচনগুলো যদি হয়, তাহলে বাংলাদেশের স্থানীয় নির্বাচনগুলো হয়, তাহলে বাংলাদেশটা আর অস্থিতিশীল অবস্থায় যাবে না, যেটা আমাদের আশঙ্কা। এখন আশঙ্কাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, সেটা হচ্ছে যে রাজনৈতিক সকল দলগুলোর সমন্বয়ে মেজরিটি যদি পার্টিগুলো যদি মনে করে এবং সরকার যদি মনে করে যে আগে স্থানীয় নির্বাচন হওয়া জরুরি, সেটাতে তো অনেকেই বিএনপিতে একক বা বিএনপির আমাদের মতামতটা আমরা দিয়েছিলাম যে আমাদের যে কারণগুলো আমরা জানাইছি যেন যে এই দেশ আবারও যদি অস্থিতিশীল অবস্থায় চলে যায় এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ যদি আবারও খুনের রাজনীতি গুপ্তভাবে করে, কারণ কি আমরা দেখতেছি যে 6 মাস হয়ে গেল এই সরকারের, আওয়ামী লীগের কোনো এই যে 17 বছরের যে খুন হত্যাযজ্ঞের যে সকল বিচারগুলো কিন্তু এখনও হয় নাই। এখনও বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের এই খুনিরা লুকিয়ে আছে, তারা কেউ কিন্তু বাংলাদেশের বাইরে যায় নাই। এখনও আপনারা জানেন যে কোনো প্রশাসন পর্যায়ে যান না কেন, সব জায়গায় কিন্তু তারা ওত পেতে বসে আছে। আজকে বাংলাদেশ একটা অস্থিতিশীল করার জন্য তারা এমন কোনো, যেমন একবার আর্মি হয়ে পুলিশ হয়ে আসে, একবার আনসার হয়ে আসে, শ্রমিক লীগ হয়ে আসে, শিবির হয়ে আসে। তো আমরা তো দেখতেছি যে দিনকে দিন তারা একটা এজেন্ডা নিয়ে এখনও বাংলাদেশে আসে। সেটার কারণে হচ্ছে যে যদি বিএনপির থেকে মনে হচ্ছে যে যদি ন্যূনতম একটা সংস্কার নিয়ে জাতীয় নির্বাচনটা হয়, তাহলে বাংলাদেশটা একটু স্থিতিশীল অবস্থা আসবে এবং এটা হবে ভবিষ্যতের জন্য ভালো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবারও ফয়েজ আহমদের কাছে যেতে চাই, যেটি বারবারই বলা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের রাজনৈতিক দলগুলো আসলে ঠিক কতটা একমত হবে, এবং আপনি একটু আগেই ব্যাখ্যা করলেন যে কোন বিষয়গুলো কিভাবে প্রাধান্য পাবে, সেটি কিভাবে মানে ঠিক হবে, সেই ব্যাপারটাও আপনি বললেন। কিন্তু রাজনৈতিক দলগুলোকে আসলে এই জায়গাগুলোতে, বড় সংস্কারের জায়গাগুলোতে, যেগুলো একদম আপনি নিজেই যেটি বললেন যে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, কতটা আশাবাদী আপনি? দেখুন, আলোচনা তো অনেক হচ্ছে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের যারা নেতৃত্বে আছেন তাদের সঙ্গে ফর্মালি ইনফর্মালি প্রতিনিয়তই কিন্তু যোগাযোগ হয়, মিটিং হয়। তো এসব থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, আমি যে জিনিসটা অন্তত বলতে পারি, সেটা হচ্ছে আপনি
অভূতপূর্ব সাড়া দেখবেন সংস্কার বিষয়ে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলি সংস্কারের বিষয়ে খুবই আগ্রহী। আজকে ধরেন যে প্রথম মিটিংটি হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের, এই প্রথম মিটিংয়ে প্রায় 100 জাতীয় নেতৃবৃন্দ, 27টি রাজনৈতিক দল ও জোটের, শুধু দল ধরলে সেই দলের সংখ্যা 50-এর বেশি হয়ে যাবে, 27টি রাজনৈতিক দল ও জোটের 100 জাতীয় নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে সংস্কারের নানান ফর্মুলা কি হবে, কিভাবে সংস্কার কমিশন পরবর্তীতে ঐক্যমত্য কমিশন পরবর্তীতে সংস্কার বিষয়গুলি নিয়ে বসবেন, সেগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে। একটি দলও বা একজন রাজনৈতিক নেতাও সংস্কারের প্রয়োজন নেই এরকম কথা বলেনি। প্রত্যেকেই সংস্কার চায়, এমনকি যারা এই বিষয়ে অন্তত হ্যাঁ একমত তো বটেই, এমনকি যারা নির্বাচনটা ন্যূনতম সংস্কারের প্রেক্ষিতেই করে ফেলতে চায় বা হয়ে যাওয়া উচিত বলে মনে করে নানান পার্সপেক্টিভ থেকে, ওনারাও কিন্তু এই সংস্কারের যে রিকমেন্ডেশনগুলি সেগুলিতে একটা ঐক্যমত চায় যেন নির্বাচিত সরকার এসে সেই সংস্কারগুলি বাস্তবায়ন করে। অর্থাৎ আন্তরিকতার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, জোট এবং নেতার কোনো ঘাটতি নেই, এবং প্রত্যেকেই এই বিষয়ে আন্তরিক এবং প্র্যাকটিক্যাল যে কিভাবে এখনই কিছু করে ফেলা যায়, কিভাবে আরও 2 মাস 3 মাস পরে আরও কিছু করা যায়, কিভাবে নির্বাচনের আগে আগে বেশ কিছু শেষ করা যায়, কিভাবে নির্বাচিত সংসদ আসার পরে বাদ বাকি সংস্কারগুলি করে ফেলা যায়, সে বিষয়ে তাদের কোনো, এই যে ওনাদের এই আন্তরিকতা, ওনাদের এই এগিয়ে আসা, ওনাদের যেই সমর্থন এই সংস্কারের দিকে, এটা আমাদেরকে অত্যন্ত আশাবাদী করে। এবং আমরা বিশ্বাস করি যে এখন পর্যন্ত মানুষের মধ্যে যদি এরকম কোনো ধারণা থাকে যে কোনো রাজনৈতিক দল সংস্কার চায়, কোনো রাজনৈতিক দল সংস্কার চায় না, আবার আমরা নানান এই মিডিয়ায় আলোচনা শুনি আগে সংস্কার না নির্বাচন, এই ধরনের আলোচনা, আপনাকে নিশ্চিত করি এই ধরনের কনসেপ্টই পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নাই। আগে সংস্কার না নির্বাচন কোনো কনসেপ্ট নাই। ওনারা রাজনৈতিক দলগুলি জানে সংস্কারের গতিতে এগোচ্ছে, নির্বাচনের প্রস্তুতি তার নিজের গতিতে এগোচ্ছে। সেই প্রসঙ্গে যদি একটু সংক্ষেপে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে কি আসলে বিএনপির ন্যূনতম দূরত্ব বাড়েনি এই জাতীয় নির্বাচন আগে, স্থানীয় নির্বাচন আগে, যেটি মসলিউদ্দিন হাওলাদারও বললেন যে এক সুতাও না, একটি সুতাও না, কোনো ধরনের দূরত্ব বাড়েনি, বরঞ্চ প্রতিনিয়ত এই ধরেন রাজনৈতিক দলগুলির সঙ্গে নানান কারণে হয়তো আলাপ আলোচনা মাঝে মাঝে কম হয়, একটা লম্বা বিরতি হয় বিভিন্ন কারণে, কিন্তু যখনই ওই যে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে নানান উস্কানি দেয়, তখন সবার যেন ঐক্যটা আরেকবার শানিত হয়। আপনাকে আমি নিশ্চিত করছি কোনো রাজনৈতিক দল, কোনো জোট যে মাঠের রাজনৈতিক বয়ানে, রাজনৈতিক বক্তৃতা যাই বলুক না কেন, সরকারের কোনো পর্যায়ের সঙ্গে কোনো রাজনৈতিক দলের 5 তারিখের পরে যেই ধরনের সমর্থন নিয়ে এই সরকার এসেছে ক্ষমতায়, ওইখান থেকে একটু পরিমাণ সমর্থনও এখনো কোনো রাজনৈতিক দলের কমেনি, কোনো না। একদম একদম বুঝতে পেরেছি আপনার কথা। নিশ্চয়ই এই প্রসঙ্গ এবং নির্বাচন নিয়ে এবং ঐক্যমত্য নিয়ে আরও আলোচনা হবে দুজনের সাথেই। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। প্রযুক্তি বাংলাদেশে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় দ্রুত নির্বাচনের জন্য ঐক্যমত্য কতদূর। আর আলোচনায় আমার সাথে স্টুডিওতে আছেন ফয়েজ আহমদ এবং মসলিউদ্দিন হাওলাদার আরিফ। মসলিউদ্দিন হাওলাদার, আপনার কাছে এবারে যেতে চাই, যেটি হচ্ছে কোনো ধরনের সংকট দেখতে পাচ্ছেন কিনা জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন আগে সংস্কার নিয়ে কোনো ধরনের সংকট দেখতে পাচ্ছেন কিনা সামনে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা মনে করি যে বর্তমানে যিনি এই সরকারের সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন, ওনার প্রতি আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের ফুললি কনফিডেন্স এবং আমরা আশাবাদী, এবং আমরা দল হিসেবে খুবই আশাবাদী, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে এছাড়া তো আমাদের অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। যে গত 17 বছর বাংলাদেশকে যেই দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, এই দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এবং ঐক্যমতের ভিত্তিতে আগামীতে যে কোনো কিছু করতে হবে। সেই জায়গায় আমরা কিন্তু আশাবাদী যে একজন যোগ্য ব্যক্তির হাতে বাংলাদেশটা এখন আছেন, এবং ওনার নেতৃত্বেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনটা কিন্তু আমাদের ইতিহাসে লেখা থাকবে।
আমরা মনে করি যে গত 17 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, যার বয়স এখন 35 বছর 40 বছর। অনেক এই বছর আপনি অনেক ক্যান্ডিডেট পাবেন, যে এমপি ক্যান্ডিডেট বা যে কোনো উপজেলা নির্বাচনে ক্যান্ডিডেট পাবেন, তারা কিন্তু অনেকেই কিন্তু 17 বছরে ভোট দেয় নাই, জীবনে ভোটই দেয় নাই। তো এরকম একটা সময় আমরা পার করতেছিলাম, এবং বাংলাদেশকে যেই প্রান্তে এই 17 বছরে এই হায়না সরকার নিয়ে গেছিল শেখ হাসিনা। তবে আমরা একটু বাদী বলতে চাচ্ছি যে 6টা মাস হয়ে গেল, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং আমরা চাই যে যারা এই অন্যায়গুলা গত 17 বছরে এই বাংলাদেশকে নিয়ে করছে, খেলছে, লুটপাট করছে, তাদের বিচারটা আমরা দেখতে চাচ্ছি। এই নির্বাচনের আগে যদি কিছুটা বিচার হতো তাহলে বাংলাদেশের মানুষ আরও একটু আশাবাদী হতো। তো আমরা মনে করি যে শীঘ্রই সেটা হবে, কিন্তু এই বিচারটা না করলে আমরা দেখতেছি যে বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন স্তরে, স্থানীয় পর্যায় থেকে একবারে এই সচিব পর্যায়ে এই 17 বছরের অনেক সুবিধাভোগী যারা এই ছাত্র হত্যার সাথে জড়িত অনেকেই কিন্তু এখনও বহুত তবিয়তে আছেন এখানে, এবং আমরা মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। কারণ যদি ব্যবস্থা আপনি আইনের মাধ্যমে না নেন, আমরা বিশ্বাস করি তারা কিন্তু এই কয়েক মাসের পরে নির্বাচনটা যখন আসবে, বা যে কোনো স্থানীয় পর্যায়ে নির্বাচন বলেন আর এই জাতীয় নির্বাচন, ফোক ফাকড় দিয়ে কোনখান দিয়ে যেন রূপ পরিবর্তন করে কোন জায়গায় ঢুকে পড়ে। এটাই আমরা কিন্তু কিছুটা অ্যালার্মিং, কিন্তু তবে আশাবাদী। তবে বিচারটা যদি শুরু হয় বিচারের মাধ্যমে, কারণ বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা আরও জরুরি। এখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতেছে, আমি আজকে টকশোতে এসে নিচে নেমে অ্যারেস্ট না হব না, এটার ভয় আমার নাই। এ কারণে আমি আজকে টকশোতে একা আসছি, এটাতে কোনো সমস্যা নেই। আগে আমার অতীতের কারণে 1 বছর আগে আমার সহযোদ্ধারা অনেকেই টকশোতে এসে কথা এই সরকারের বিরুদ্ধে, ওই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে নিচ থেকে অ্যারেস্ট হয়ে লেগেছে, অনেকেই গুম হয়ে গেছে। কিন্তু আমরা আরেকটু আশাবাদী হতে চাচ্ছি, এদের বিচার হওয়াটা জরুরি। এই কারণেই আপনি নির্বাচন তো একটা, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে বিএনপি কয়েকটি 6টা সংস্কার কমিশন বিএনপির পক্ষ থেকে দেওয়া আছে। বিএনপি 31 দফা বাস্তবায়নের জন্য আগামী দিনে কি করবে এটার জন্য মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমরা চাচ্ছি সরকারের আরেকটু যদি ওনারা এই বিচারগুলোর ব্যাপারে, এবং আওয়ামী লীগকে এই কাঠগড়ায় দাঁড়ানো করার জন্য যদি আরেকটু আন্তরিক হয়, সেটাই আমাদের বাংলাদেশের মানুষ চায়, এবং আমরা আশাবাদী এটা হবে ইনশাআল্লাহ। ফয়েজ আহমদ, কোনো ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা দেখছেন কিনা দ্রুত নির্বাচন আয়োজনে? কারণ নির্বাচনের বিষয়টি সবগুলো রাজনৈতিক দলই বলছে, কোনো ধরনের চ্যালেঞ্জ বা অসুবিধা? না, দেখুন, চ্যালেঞ্জ তো অফকোর্স নির্বাচন, যেখানে আপনি দেখুন গত 17 বছর 16 বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রথমত সেই মানুষদের ভোটাধিকার নিশ্চিত করা একটা মহা চ্যালেঞ্জিং কাজ, সেইটা তো, এই চ্যালেঞ্জটা তো নিতেই হবে। নাম্বার 2 হচ্ছে মানুষ ভোটাধিকার বঞ্চিত মানুষ বুকের রক্ত দিয়ে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করেছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই ভোটটা মানুষ অবশ্যই চাইবে নিজের ভোটের মধ্য দিয়ে যেন নিজের মতের প্রতিফলনটা ঘটাতে পারে। সুতরাং একটি শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে নির্বাচনে একটা জিনিস কি, নির্বাচনে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হয়, আর একটা হচ্ছে কেউ প্রার্থী হলে তার প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করতে হয়। এই 2টা খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং এই 2টা বিষয় যদি নির্বিঘ্নে করা যায়, এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, সেই বিএনপির অনেক বড় ভূমিকা। আগামী নির্বাচনটা কতটা ফেয়ার ইলেকশন হবে, সেক্ষেত্রে যে রাজনৈতিক কমিটমেন্ট, সেটা সরকারের কমিটমেন্টের দিক থেকে কোনো ঘাটতি নেই। ভাই যেমন প্রত্যাশা করছিলেন যে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন উনি প্রত্যাশা করেন, সরকারের কিন্তু এই লক্ষ্যটা সিরিয়াস একটা ব্যাপার, যে এই নির্বাচনটা নিয়ে যেন ভবিষ্যতে কোনোদিন কোনো প্রশ্ন না ওঠে, এমন একটা নির্বাচন সরকারের দিক থেকে উপহার দিতে চাওয়া। এই জায়গায় সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিএনপিকে। কারণ আপনি দেখুন, বিএনপি তো একটা বৃহৎ রাজনৈতিক দল, কোনো সন্দেহ নেই। এখন যখন প্রত্যন্ত গ্রামে একটা ভোট কেন্দ্রে ভোট হবে, সেই ভোট কেন্দ্রের ভোট যেন কেউ নিয়ে যেতে না পারে, বাক্স যেন লুট না হয়,
একজনের ভোট যেন আরেকজন ভোট না দিয়ে দিয়ে দেয়, না দেয়। সেই দায়িত্ব কিন্তু আপনি যে কোনো বিবেচনাতেই বলেন সবচেয়ে বেশি বিএনপির। আইন শৃঙ্খলা বাহিনী দেখুন, একটা পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা বাহিনী ঠেকায়। যদি 20 জায়গায় পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে হয়তো 5 জায়গায় 10 জায়গায় ঠেকাবে, আর অন্য জায়গাগুলিতে ভোটটা নষ্ট হয়ে যাবে। আর এই ভোটটাকে সুন্দর রাখার জন্য পলিটিক্যাল যে কমিটমেন্ট, এটা অতীতে বিএনপি নানান সময় দেখিয়েছে। বিএনপি কখনোই ভোট নিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করেনি অতীতেও। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপির দিক থেকে নির্বাচন ইস্যুতে অত্যন্ত দায়িত্বশীল আচরণ আমরা পাবো, যেটার মধ্য দিয়ে সরকারের চাওয়া, ওনাদের চাওয়া, দেশের নাগরিকদের চাওয়া সব এক জায়গায় হয়ে একটা চমৎকার নির্বাচন করা সম্ভব হয়। সুতরাং এইটা একটা বড় চ্যালেঞ্জ তো বটেই। এই চ্যালেঞ্জ সবার সহযোগিতা প্রয়োজন। আর কোনো ধরনের বাধা বিঘ্ন বা কোনো ধরনের যদি আপনি বলেন, সেক্ষেত্রে একটা বড় বিষয় তো আছে। এখানে পতিত স্বৈরাচারের একটা অংশ তো আসলে পালিয়ে গেছে। সেখানে তাদের অনেক সহযোদ্ধা, সহকর্মী, তাদের সুবিধাভোগী অনেকেই এখানে নানান পজিশনে নানান পর্যায়ে রয়ে গেছে। তো এই মানুষগুলি যেন কোনোভাবে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশকে বাধাগ্রস্ত না করতে পারে, তারা সেই জন্য কিন্তু প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, নানানভাবে উস্কানি দিচ্ছে এখানকার শান্তিপ্রিয় মানুষদের। সেই জায়গাগুলি মোকাবেলা করেই সামনে এগোতে হবে। একদম। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমরা একদম শেষ পর্যায়ে আমাদের সাথে প্রযুক্ত বাংলাদেশে আজকে সময় দেওয়ার জন্য দুজনকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, এই ছিল আজকের প্রযুক্ত বাংলাদেশের আয়োজন। বিবিসির সঙ্গে থাকুন।